নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নিগ্রহ কেন? মোদির দ্বারস্থ হয়ে কড়া সওয়াল অধীরের। ইভিএম নয়, আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়। কংগ্রেস সহ বিরোধী দলগুলোকে কি পরামর্শ দিলেন অভিষেক? শাহী বৈঠকে শুভেন্দু সুকান্তদের সঙ্গে ডাক দিলীপকেও। বেরিয়ে কি বললেন অভিমানী নেতা? মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুর বাড়ি যাচ্ছেন অভিষেক। পুজো দিতে দেওয়া হবে না, হুঁশিয়ারি শান্তনুর। 2026-এর আগে মহাভারত রণক্ষেত্র। শাহ মমতা বাগযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর আইন ভেঙে এফআইআর দায়ের হলে পদক্ষেপ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মৃতের পরিবারের এফআইআর এর পাল্টা এফআইআর করতে পারেন কমিশন। খালেদার জানাজায় যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর। তারেকের হাতে তুলে দিলেন মোদির শোকপত্র। হুমায়ুনকে গো ব্যাক স্লোগান, দাঁড়িয়ে দেখল পুলিশ। 26-এর নির্বাচনে বড় দায়িত্বে দিলীপ। শাহের সঙ্গে লাঞ্চ সেরেই কি বললেন দিলীপ? নথি নেই, এসআইআর শুনানিতে ডাক পেয়ে আত্মঘাতী হুগলির যুবক। রাতের অন্ধকারে লিফট নেওয়াই কাল। চলন্ত ভ্যানে তরুণীকে 3 ঘন্টা ধরে গণধর্ষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর ক্রমাগত হেনস্থা ও অত্যাচারের প্রতিবাদে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকার করেন অধীরবাবু। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করার ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। বৈষম্যের প্রতিবাদে সরব অধীর। সাক্ষাৎকারে অধীর চৌধুরী প্রধানমন্ত্রীকে সাফ জানান যে বাংলা ভাষাকে খোদ কেন্দ্রীয় সরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা হেরিটেজের মর্যাদা দিয়েছে। সেই ভাষায় কথা বলা শ্রমিকদের কেন নিগ্রহের শিকার হতে হবে? তিনি প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন বারবার পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিশানা করা হচ্ছে? মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু তো করুন, এভাবে চুপ থাকলে চলবে না। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া। অধীর চৌধুরীর অভিযোগ শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা বিস্ময় প্রকাশ করেন। অধীরবাবুর দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন যে বিষয়টি এতটা বিস্তারিতভাবে তার জানা ছিল না। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। চিঠিতে কড়া বার্তা। সাক্ষাৎকারের আগে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠিয়েছিলেন অধীর চৌধুরী, যেখানে তিনি মনে করিয়ে দেন যে পশ্চিমবঙ্গের এই দরিদ্র পরিযায়ী শ্রমিকরাই সংশ্লিষ্ট রাজ্যগুলির অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমস্ত রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিকদের প্রতি সংবেদনশীল হওয়ার নির্দেশ দিতে প্রধানমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন এই কংগ্রেস নেতা। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করার পর কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির ভূমিকারও সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করলেন, আসল ভোট চুরি যে ভোটার তালিকা থেকেই হচ্ছে তা এতদিন ধরতেই পারেনি অন্যান্য বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর অভিষেক বলেন, বিহারে কংগ্রেস আরজেডি, দিল্লিতে আম আদমি পার্টি ধরতেই পারেনি যে আসল ভোট চুরি ইভিএমে নয়, ভোটার তালিকা থেকে হচ্ছে। না হলে মহারাষ্ট্র, বিহার, হরিয়ানার মতো রাজ্যে বিজেপির স্ট্রাইক রেট 88% হতো না, বরং এই রাজ্যগুলোতে বিজেপি হারত। অভিষেক অবশ্য জানিয়েছেন, নিজের অভিজ্ঞতার কথা তিনি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে ভাগ করে নিতে তৈরি। তৃণমূল শীর্ষ নেতা বলেন, মহারাষ্ট্রে বিজেপি 6 মাসে 40 লক্ষ ভোটারের নাম যোগ করেছে। সমমনস্ক বিরোধী দলেদের বলছি, ভোটার তালিকায় চুরি হচ্ছে, সফটওয়্যার ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে। কংগ্রেস যদি এটা আগে ধরতে পারত তাহলে বিজেপি হারত। অভিষেক অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেছেন, অন্যান্য রাজ্যে যা হোক না কেন বাংলায় তার পুনরাবৃত্তি হবে না। অভিষেক বলেন, বাংলায় ভোটার শতাংশ বাড়ছে না কেন? ওখানে চুরিটা আমরা ধরে ফেলেছি। আপনি তালিকা প্রকাশ করছেন না কেন? পরিচ্ছন্ন ভোটার তালিকা যদি লক্ষ্যই হয় তাহলে সেটা লুকিয়ে তো হয় না।
এদিনও মুখ্য নির্বাচন কমিশনারের সামনে 1,36,00,000 সন্দেহভাজন ভোটারদের তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিষেক বলেন, আমাদের তালিকা না দিলে 14ই ফেব্রুয়ারির নতুন চূড়ান্ত তালিকা মানব না। আমরা আইনিভাবে যা পদক্ষেপ নেওয়ার নেব। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কলকাতা সফরে এসেছেন অমিত শাহ। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মান ভাঙাতে খোদ আসরে নেমেছেন তিনি। বুধবার সাংসদ বিধায়কের সঙ্গে বৈঠকের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন শাহ। সেখানেও ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে তাকে ফের সক্রিয় করার পরিকল্পনাতেই এই বৈঠক। বেরিয়ে এ বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সোমবার রাতে কলকাতা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্দেশ্য, নেতাকর্মীদের 26-এর রোড ম্যাপ বুঝিয়ে দেওয়া। আজ বুধবার সকালে কলকাতার একটি হোটেলে দলের সংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বাছাই করা কয়েকজনের সঙ্গে আরেকটি বৈঠকে বসেন শাহ। সেখানে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পাশাপাশি ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষও। দীর্ঘ বৈঠকের পর শাহের সঙ্গে মধ্যাহ্নভোজনও সারেন তারা। স্বাভাবিকভাবেই বৈঠক শেষ হতেই এবার সক্রিয় ভূমিকায় তাকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ। তিনি এ বিষয়ে বলেন, আমায় ডেকেছিল তাই এসেছি, বাকি যা বলার দল বলবে। সূত্রের খবর, এই বৈঠকে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন শাহ। প্রসঙ্গত, দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীনই বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। এখানেই শেষ নয়, তিনি রাজ্য সভাপতি থাকাকালীন 2021-এ বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। তবে পরবর্তীতে দলে নতুন মুখ এসেছে। এদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সেই তালিকায় ছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষও। 26-এর লোকসভা রিটেক 26-এর লোকসভায় নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হয় তাকে, যেখানে কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। এরপর সময় যত এগিয়েছে দিলীপ ততই বেশি কোণঠাসা হয়েছেন। চলতি বছরেই মোদি ও শাহ কলকাতা সফরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানে ডাক পাননি তিনি। তা নিয়ে অভিমানও উগরে দিয়েছেন। এদিকে দিলীপ ব্রাত্য হওয়ার পর একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। অনেকেই বলেছেন, দিলীপ সহ পুরনো মুখ ফিরলেই বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবেন। মনে করা হচ্ছে, হারানো জমি ফিরে পেতে দিলীপকে প্রয়োজন। তা অনুভব করেছেন দলের সদস্যরাও। সেই কারণেই 26-এ টার্গেট করে দিলীপের মান ভাঙাতে ময়দানে খোদ শাহ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংঘাত চরমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দুঃশাসন বলে আক্রমণ করেন। পাল্টা বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রীকেই বাংলার দুঃশাসন ও দুর্যোধন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। সংঘাতের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা সংশোধন ও সীমান্ত অনুপ্রবেশ বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে বলেন, নির্বাচন এলেই বাংলায় দুঃশাসন আর দুর্যোধন আসে। অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কাশ্মীর বা দিল্লির সন্ত্রাসের দায় কার, এবং সীমান্তে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগও খারিজ করেন। তার দাবি, উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ আধিকারিকরা এআই ব্যবহার করে 54 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করা হবে। ডিটেনশন ক্যাম্পের বিরোধিতাও করেন তিনি। পাল্টা বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র মমতাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বলেন, তিনি আসলে দেশকেই হুমকি দিচ্ছেন। এই মন্তব্য ঘিরে একনায়কতন্ত্র ও হিটলার শাহী বিতর্কও আরও উস্কে ওঠে। ইজতেমাস্থলে গিয়ে হেনস্থার মুখে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাকে গো ব্যাক স্লোগান। অভিযোগ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির দাঁতপুরের পুই নামে। হুমায়ুনের দাবি, ইজতেমাস্থলে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, কিন্তু ঢোকার মুখেই মহেশ্বরপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হয় ইজতেমা, অর্থাৎ পুইনানে, সেখানে যাওয়ার পরও তাকে আরও একবার বিক্ষোভের রিটেক সেখানে যাওয়ার পরও তাকে আরও একবার বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
যদিও তৃণমূলের দাবি, হুমায়ুনের দাবি মিথ্যে। তৃণমূল ইজতেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি ধর্মীয় অনুষ্ঠান স্থানে গিয়ে রাজনীতি করছেন। স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রেজা বলেন, তৃণমূলের তরফে কোনো ইজতেমার আয়োজন করা হয়নি, কমিটির লোক পরিচালনা করে। শুনেছি ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। সর্বোপরি মিথ্যে কথা। হুমায়ুন কবির বলেন, বাংলার সংখ্যালঘু প্রধান একটি এলাকার জনপ্রতিনিধি আমি, সেখানে আমাকে বাধা দেওয়া হচ্ছে। শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, যেতে দেব না বলছিলেন। আমাদের প্রার্থী ইব্রাহিম হাজি তাদেরকে সরালেন, আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কারণ একটাই, শাসক দলের ইন্ধন রয়েছে, তাই পুলিশ দাঁড়িয়ে দেখছে। একজন বিধায়ককে আটকানো হচ্ছে, সেখানে ৫-৬ জন পুলিশ ঘোরাফেরা করছে, আটকাচ্ছে না। তৃণমূলের যারা কর্তারা রয়েছেন তারা ভয় পেয়েছেন, এসবের জবাব পাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান হুমায়ুন ও তার ছেলে। হুমায়ুনের নিরাপত্তারক্ষী পুলিশকর্মীকে মারধরের অভিযোগে রবিনকে থানায় নিয়ে যায় শক্তিনগর থানার পুলিশ। প্রায় ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। তবে এই ঘটনায় পুলিশ হুমায়ুন ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। দুর্গা অঙ্গনের ভূমিপ্রস্তর স্থান নিয়ে কটাক্ষ করে হুমায়ুন বলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সরকারি টাকায় করছেন, এটাই দুর্ভাগ্যজনক। একটা সাম্প্রদায়িক দল বিজেপির মোকাবিলা করতে গিয়ে এসব করছেন, এটা সরকারিভাবে করা যায় না। আমরা মন্দির তৈরির বিরোধী নই। রাতের অন্ধকারে বাড়ি ফেরার তাড়া, আরেকটি ভুল সিদ্ধান্ত। এক তরুণীর জীবনে নেমে এলো চরম নারকীয়তা। গুরুগ্রাম ফরিদাবাদ রোডে চলন্ত ভ্যানের ভেতর এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। বর্তমানে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই নির্যাতিতা। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ও তার মুখে ১২টি সেলাই দিতে হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। পারিবারিক মনোমালিন্যের জেরে রাত ৮:৩০ নাগাদ এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন ওই তরুণী। বোনকে জানিয়েছিলেন কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসবেন, কিন্তু ফিরতে দেরি হয়ে যাওয়ায় কোনো গণপরিবহন না পেয়ে একটি ভ্যানে লিফট নেন তিনি। ভ্যানে আগে থেকেই ২ যুবক সাওয়ার ছিল। অভিযোগ, গন্তব্যে না গিয়ে কুয়াশাচ্ছন্ন ও জনমানবহীন গুরুগ্রাম ফরিদাবাদ রোডে ভ্যানটি ঘুরিয়ে দেয় অভিযুক্তরা। পুলিশ সূত্রের খবর, হনুমান মন্দিরের কাছে নির্জন এলাকায় প্রায় ৩ ঘন্টা ধরে ভ্যানের ভেতর আটকে রেখে ওই তরুণীর ওপর পাশবিক অত্যাচার চালায় ওই দুই পাষণ্ড। কনকনে ঠান্ডায় রাস্তা ফাঁকা থাকায় কোনো সাহায্য মেলেনি। এরপর ভোর রাত ৩টে নাগাদ এসজিএম নগর এলাকার রিটেক এসজিএম নগর এলাকার রাজাচকের কাছে চলন্ত ভ্যান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। কোনো ক্রমে ফোন করে পরিবারকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে উচ্চতর চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়েছে। ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই ২ সন্দেহভাজনকে আটক করে জেরা শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।